দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে বললেন প্রধানমন্ত্রী। কোটা আন্দোলনের সহিংসতায় নিহতদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী, এমনটি জানিয়েছেন ওবায়দুল কাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কারফিউ প্রত্যাহার করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এইসব বিষয়গুলো নিয়ে কথা বলতে এবং আলোচনা বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমি শুরুতে আমাদের যে শিরোনাম রয়েছে স্বস্তি ফিরছে দেশে, এই শিরোনামে আমরা কথা বলবো। পরিচয় করাতে চাই অধ্যাপক ডক্টর এম এ আজিজ, সাবেক মহাসচিব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব, এবং আছেন আবু জাফর সূর্য, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনার কাছে একটু আসতে চাই। কোটা সংস্কার আন্দোলন, আন্দোলনকারীদের দাবি পূরণ, বিচার বিভাগীয় তদন্ত কমিটি সবই আসলে হলো, আন্দোলনে হতাহতের দায়িত্ব নেবেন বলেছেন প্রধানমন্ত্রী। সহিংসতায় যে ক্ষত এখন আসলে বয়ে বেড়াচ্ছে, ফ্লাইওভার, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সব কিছুই আসলে, এবং আর্থিক ক্ষতির যে পরিমাণ, এখান থেকে আসলে স্বাভাবিকতা আসলে ফিরবে কবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আজকের সম্মানিত আলোচক এবং দেশ টেলিভিশনেও গণিত দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা। দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আমরা যদি টোটাল সিনারিওটা এই পর্যন্ত দেখি, এই আন্দোলনটা বিপক্ষে কেউ ছিল না। সরকারও আন্দোলনের পক্ষে, আওয়ামী লীগের আন্দোলনের পক্ষে, শিক্ষকরা আন্দোলনের পক্ষে, এই কোর্টও আন্দোলনের পক্ষে। এটা আসলে আন্দোলনটা একটা পর্যায়ে তাদের দাবি দেওয়া কোর্টে চলে গিয়েছিল। সেটা সবাই কিন্তু পক্ষেই ছিল, বিপক্ষে কিন্তু কেউ ছিল না। মামলার বাদী অ্যাটর্নি অফিস, অ্যাটর্নি জেনারেল তাদের পক্ষে মুভ করছে। হাইকোর্টের যে স্থগিতাদেশটা হলো সেইটার ওদের পক্ষে আসলো, একটা 0 আওয়ারে আসলো। চিফ জাস্টিস তাদেরকে বলল যে কোর্টে যেয়ে তাদের কথা তুলে ধরতে। এদিকে যখন একটা পর্যায়ে পুলিশও কিন্তু ধৈর্য সহকারেই প্রাথমিক পর্যায়ে ছাত্রদের সাথে সিকিউরিটি নিয়ে ছিল। পরবর্তী পর্যায়ে যখন ওরা একটা আন্দোলনের একটা পর্যায়ে দেখলাম যে তারা আলোচনার করতে চায় আন্দোলনের পাশাপাশি, সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী 3 জন মন্ত্রীকে দায়িত্ব দিলেন, তারা আলোচনায় বসলেন। মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিলেন, সেখানে তাদের দাবি পূরণের আশ্বাস দিলেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা বললেন, যারা আহত তাদের চিকিৎসার কথা বললেন, নিহত যারা তাদের পারিবারিক জীবন জীবিকার দায়িত্বের কথা বললেন। আমরা দেখলাম বিচার যে ডেট ছিল 7 তারিখ থেকে এগিয়ে নিয়ে আসা হলো। এই যে সিরিজ অফ স্টেপ, এটা কিন্তু সব ছাত্রদের পক্ষে গিয়েছে। ছাত্রদের পক্ষে গেল। কিন্তু তারপরেও দেখলাম যে আন্দোলনটার এই অবস্থায় যখনই আমাদের স্বাধীনতা আন্দোলনের স্লোগান, মুক্তিযুদ্ধের স্লোগান তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা রাজাকারে চলে আসলো, তখনই এই সিনারিওটা চেঞ্জ হয়ে গেল একদম আন্দোলনের। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় 71 হলে যে আন্দোলনকারীরা হামলা করলো, তারপরে ছাত্রলীগের সাথে হলো, ছাত্রলীগ তার পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে চলে গেল। তারা বিভিন্ন হলে এসে বহিরাগত আশ্রয়, তারপরে হলের অনেক রুম ভাঙচুর করলো, শিক্ষকরা লাঞ্ছিত হলো। এরপরে আরেকটা বাইরের সিনারিও টোটাল চেঞ্জ হয়ে গেল। তখন মনে হলো আন্দোলনটা ছিনতাই হয়ে গেল। আমরা একটা পরিচিত রূপ দেখলাম আন্দোলনের, যে জ্বালাও পোড়াও সন্ত্রাস এই সমস্ত দেখলাম। তখন আন্দোলনটা ভিন্ন একটা প্রেক্ষাপটে চলে গেলো। আমাদের খুব পরিচিত আন্দোলন, সে আমরা 71-এ দেখেছি, 75-এর পরবর্তী সময় দেখেছি, আমরা 21শে আগস্টের সময় দেখেছি, আমরা 13-14-তে আমরা দেখেছি, ঠিক একই রূপ আন্দোলনের। তখনই আসলে বুঝতে বাকি হলো না কারো যে আন্দোলনটা ছিনতাই হয়ে গেছে একটা মহলের। এবং দেখেন ওই সময় কি হলো, ওই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব ওপেন মিডিয়াতে বলতে লাগলো যে সবাই ঝাঁপিয়ে পড়ুন, তাদের আন্দোলনের সমর্থন দিল এবং বিএনপি জামাতও মাঠে নামলো, মিছিল করলো এবং তাদের সারা দেশ থেকে, এখন তো একটা দিবালোকের মতো স্পর্শ, সারা দেশ থেকে তারা তাদের জামাত বিএনপির ক্যাডার সব ঢাকায় নিয়ে আসলো এবং বাইরের থেকে কারা ফাইন্যান্স করলো, কারা সহযোগিতা করলো, কারা সাথে সাথে দেখলেন যে
এই আন্তর্জাতিক প্রেক্ষাপটেও বিভিন্ন গণমাধ্যম বহু মিথ্যা তথ্য দেওয়া আরম্ভ করলো। এবং ইউএসের একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র যখন একজনও মারা যায় নাই ডিক্লেয়ার করলো 2 জন মারা গেছে। সুতরাং একটা টোটাল ভিন্ন প্রেক্ষাপটে চলে গেল আন্দোলনটা। এবং আমরা যদি দেখি যে আন্দোলন তো ছাত্র আন্দোলন তো আমরা অনেক দেখেছি। ছাত্র আন্দোলনের ইতিহাস ঐতিহ্য আছে। ছাত্র আন্দোলন তারা নিজেদের স্বার্থ, প্রগতি, শান্তি এবং সমাজ, জাতি, ইতিহাস গড়ে তারা, এবং অতীত ইতিহাস আমরা দেখেছি। কিন্তু এইবারের প্রেক্ষাপটটা কেন দেখলাম যে এটা একটা মানে সহিংসতার দিকে চলে গেল। তো ছাত্ররা যদিও একটা পর্যায়ে স্বীকার করছে যে সহিংসতার সাথে তারা জড়িত না, এবং তারা আলোচনায় আসছে, তারা আন্দোলন স্থগিত ঘোষণা করছে, হ্যাঁ করবে, একটা পর্যায়ে তারা কিন্তু সরে আসছে। তাহলে এই সহিংসতার দায়টা চলে গেল অন্যের জায়গায়, যারা ছাত্র না। এটা কিন্তু পরিষ্কার যে ছাত্ররা যখন অস্বীকার করলো সহিংসতা তারা করে নাই, তখন যারা বিভিন্ন জায়গায় আন্দোলনের কথা বলতেছে, এবং দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকও নেমে আসলে, একজন শিক্ষক বললো যে এটা রাষ্ট্র মেরামতের আন্দোলন হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব সারা বিশ্ববাসীর কাছে আবেদন করলো। তো এই যে প্রেক্ষাপটগুলা তৈরি হলো, এবং আমরা যা দেখলাম সহিংসতা তো মানে এটা আমরা মনে হয় এর আগে ৭১ এরকম হয়নি। আমরা বিটিভির কথা বলেন, ইসেতু ভবন বলেন, আমাদের এলিভেটেড অ্যাক্সেস বলেন, এক্সপ্রেসওয়ে বলেন, মেট্রো রেল বলেন, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বলেন, দুর্যোগ ভবন, আমাদের হেলথের 9টা ভবন, এবং পুলিশ বক্স থেকে আরম্ভ করে আপনাদের সাংবাদিক তো 3 জন সাংবাদিক মারা গেছে, আনসার মারা গেছে, পুলিশ মারা গেছে, ছাত্র মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, শিশু মারা গেছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মারা গেছে। এটা এই যে একটা সিনারিও, আগুন, লুটপাট, সন্ত্রাস, এটা ওই যে সাইদের চাঁদে দেখা যাচ্ছে যেরকম একটা অবস্থা হয়েছিল একটা সময়, ঠিক ওই রকম প্রেক্ষাপটটা একদম একই সিনারিও দেখলাম আমরা। তো সেই জন্যই আমার কাছে মনে হয় যে এইটা এখন খুব স্পষ্ট যে ছাত্ররা এই সহিংস আন্দোলন করে, তারা নিজেরাও স্বীকার করছে, যারা ডিক্লেয়ার করে মাঠে নামছে আগের সিনারিওর সাথে মিশে তারা এটার জন্য দায়ী। সুতরাং এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে এখন স্পষ্ট সরকার ইতিমধ্যে আস্তে আস্তে কি স্বাভাবিকতা ফিরছে? যদি আমরা রাজধানীর যে চিরচেনা যানজট বলি বা চিরচেনা রূপ আমরা লক্ষ্য করছি, কারফিউ শিথিলতার মধ্যেই আসলে স্বাভাবিকতায় ফিরছে। মানুষ তো স্বস্তির জায়গাটা চাচ্ছে, মানুষ একটা আস্থার জায়গাটা চাচ্ছে। এখন মানুষ কিন্তু স্বস্তি ফিরে গেছে, আস্থা ফিরে পেয়েছে, এবং সেনাবাহিনী আসার পরে সেনাবাহিনী খুব ভালোভাবে টোটাল সিনারিওটা হ্যান্ডেলিং করছে, এবং মানুষকে খুব সহযোগিতাও করছে, এবং মানুষ আস্থা ফিরে পেয়েছে, এবং মানুষ স্বাভাবিক জীবনে আসার চেষ্টা করছে, এবং আস্তে আস্তে কারফিউ উঠে যাচ্ছে, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেক লম্বা সময় কারফিউ থাকে না। আমার মনে হয় এখন সরকার তো টোটাল এই যেমন বিদেশি রাষ্ট্রদূতরাও বিভিন্ন স্থাপনাগুলোকে দেখেছে যে বিভৎসতা, যে সহিংসতা দেখেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও আজকে বিভিন্ন জায়গাগুলো দেখেছেন। আমার মনে হয় এখন এটা টোটাল একটা স্বাভাবিক পরিবেশের দিকে আসার পথে। তবে এই যারা সহিংসতা করেছে, এখন তো আধুনিক যুগ, মিডিয়ার যুগ, এগুলা আমার মনে হয় যে সবগুলার ভিডিও ফুটেজ আছে, এবং তাদের আইনের আওতায় আনা উচিত, এবং সেভাবে সরকারের মেশিনারিজ কাজ করছে বলে আমি মনে করি। তো আমার মনে হয় এই জায়গাটায় ছাত্রদের এখন যেটা উচিত, ছাত্রদের কিন্তু অনেক দায়িত্ব আছে এখন, যারা ছাত্র নেতৃবৃন্দ ছিল, আমরা সেই দায়িত্ব জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি একটু যেতে চাই জনাব আবু জাফর সূর্য আপনার কাছে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কারফিউ শিথিল, এই সাময়িক সময়ের জন্য আবারও চিরচেনা যানজটের রাজধানী আমরা দেখছি, এবং আস্তে আস্তে যে স্বাভাবিকতা সেটি আসলে কতটা ফিরছে, এবং কবে নাগাদে শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির দর্শক যারা আমাদের কষ্ট করে সহ্য করে শুনছে, কিংবা পরে অন্য কোনো প্ল্যাটফর্মে আমাদেরকে শুনবেন, এবং সহ আলোচক অধ্যাপক ডাক্তার আজিজ এবং তার কথাও শুনছিলাম, তাকেও ধন্যবাদ জানাই। এবং আপনি যেভাবে আমাকে বলছেন যে কবে নাগাদ, সেটা হচ্ছে মূলত ধারাবাহিকভাবে ক্রমাগত আস্তে আস্তে স্বাভাবিকের পথে দেশ, এবং গত শনিবারের পরে খুব বেশি ঝামেলা কিন্তু হয়নি। তাহলে কিন্তু কিছু ক্ষত রেখে গেছে, সেই ক্ষতটার জন্য সময় লাগবে। এমনি জীবনযাপন, মানুষের কর্ম, সেগুলোর জন্য মানুষ তো জীবন সংগ্রাম করতে হয় এবং চলতে হয়।
মানে অনেকে কারফিউর মধ্যেও দেখেছেন শ্রমজীবী মানুষ তার কাজের জন্য বেরিয়েছে এবং গণমাধ্যমে এই নিউজ এই বার্তা চলে আসছে যে আমাদের তো কিছু করে খেতে হবে, সেটার জন্য এই কারফিউর মধ্যেও কিন্তু তারা বেরিয়েছিল। তো এই কর্মচাঞ্চল্য অবস্থা থাকবে। ঢাকার আজকে যে রাজপথ আমি দেখে আসছি, এই স্টেশনে কথা বলবার জন্য যখন আমি আসছিলাম আমি কিন্তু জ্যাম পেরিয়েই কিন্তু আসছি। কিন্তু আজিজ ভাই যে কথাবার্তা বলছিল তার সাথে আমি একটু কিছু যুক্ত করে দিই যে আপনি যেমন স্বাভাবিকের পথে বলছিলেন, আমিও মনে করি স্বাভাবিক অবস্থায় দেশ ফিরছে এবং চিরচেনা ঢাকা যে যানজট যেটা হয় সাধারণত সেটা দেখেছি। এবং বাড়তি যানজটের কারণটা হচ্ছে গত বেশ কিছুদিন যাবৎ মিরপুরের যে রাস্তাটা সড়কটা ছিল সেই সড়কটা কিন্তু একটা যানজট মুক্ত ছিল, কারণ মেট্রো রেলটা চালু হয়েছিল এবং মানুষ নানা জায়গার মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে আসছিল। যেমন উত্তরার পূর্বাংশের মানুষ কিংবা সাভার আশুলিয়ার মানুষ বা টঙ্গীর মানুষ কিন্তু উত্তরা সেন্টারে এসে অন্য কোনো মাধ্যমে এসে কিন্তু মেট্রো রেলে ঢাকা আসতো। এখন সেটা আসলে সেই সুযোগটা নাই, যে কারণে আরও হচ্ছে। কিন্তু সংকটের জায়গাটা হচ্ছে আমার কাছে এইটা, সেটা হচ্ছে চোরাগুপ্তা হামলা। এখন যে ঘটনা, যে সহিংসতা ছিল ছাত্ররা যেমন গণমাধ্যমের মানসিক অনেকবার মানুষ জেনেছে গণমাধ্যমের মাধ্যমে। আজিজ ভাইও বলল যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে যে পরিমাণ জ্বালাও পোড়াও হয়েছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হয়েছে, তার সাথে বৈষম্যবিরোধী ছাত্ররা যুক্ত নয়। তাহলে কে যুক্ত হয়েছে? এই ঘটনা তো ঘটেছে, বিটিভি তো পুড়েছে, রাস্তায় মেট্রো রেল তো আগুন দেওয়া হয়েছে, কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তো আগুন দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের কথা বললেন, অন্যান্য অফিস আদালত, সেতু ভবনের কথা বললেন, সব জায়গায় তো এগুলো তো আর জিন পরি ফেরেশতারা করে না এসে। ছাত্ররা যেহেতু বৈষম্যবিরোধী ছাত্ররা যারা যে আন্দোলনটা যুক্ত ছিল, তারা যেহেতু বলেছে ছাত্ররা এটার সাথে যুক্ত ছিল না, তাহলে কারা করেছে? নিশ্চয়ই সরকার পক্ষের অংশ তো করেনি। যারা বিরোধী পক্ষের অংশ রয়েছে সেই বিরোধী পক্ষটা কারা, এটা তো আমাদের খেয়াল করতে হবে। সেই বিরোধী পক্ষকে শুধুমাত্র ঢালাও মতো, আমরা যেমন ঢালাও কথা বলছি, সরকারের কাছে কিন্তু ঢালাও কোনো তথ্য না, তাদের কাছে যেহেতু তার মেশিনারিজ রয়েছে, তার টুলস রয়েছে, সেই টুলসের মধ্যে খুঁজে বের করে যে জিন পড়ি না এটা এখানের মানুষ, সে মানুষ যেই হোক না কেন সে অপরাধী। যে গাড়ি পোড়ায়, যে বিটিভি পোড়ায়, যে মেট্রো রেল পোড়ায়, যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পোড়ায়, যে দুর্যোগের যে অফিস সেটা যে কার্যালয় পোড়ায়, সে কিন্তু সেতু ভবন পোড়ায়, সে কিন্তু অপরাধী। তাকে কিন্তু অপরাধীর চোখেই দেখতে হবে। সে কোথার, কোন দলের, কোনভাবে, তার বয়স কত, বেশি বয়স কিনা, কম বয়স কিনা, আপনি সেটা জানবেন, দেখার কোনো বিষয় না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। সেখানে কিন্তু জনগণ নাগরিক হিসাবে সরকার সেখানে ব্যর্থতার পরিচয় দেখ, সেটা কিন্তু আশা করি না। সেখানে নিশ্চয়ই সরকার সফলতার পরিচয় দিবে। আর সফলতার এই দুর্দিনেই কিন্তু বেশি সরকারের দায়িত্বটা অনুভব করে নাগরিকরা। এবং সেই সময় যদি আপনি সেই দায়িত্বটা যথাযথভাবে পালন না করেন, তার জন্যও কিন্তু আপনার দায়ী থাকতে হবে। কেউ দায়ীর কথা বলছি না, কিন্তু আমাদের সংকটের কিছু জায়গা তো তৈরি হয়েছে। মানুষ তো আস্থাহীনতায় ছিল, কোনো না কোনোভাবে সিভিল প্রশাসনের কোনো না কোনো দুর্বলতা কিছু তো ছিলই বটে, না হলে আমাকে সেনাবাহিনী নামাতে হলো কেন? তাহলে ওই দুর্বৃত্তরা বা যে ভাষায় সরকার বলে কিংবা গণমাধ্যমে যেভাবে আসছে, একজন গণমাধ্যমের মানুষ হিসেবে বলি, যে শক্তিটা বাংলাদেশ চায়নি, যে শক্তিটা ৭৫-এর ১৫ আগস্ট সংগঠিত করেছে, যে শক্তিটা ২১শে আগস্ট সংগঠিত করেছে, যে শক্তি ২০১৩-১৪ সালে জ্বালাও পোলাও পেট্রোল বোমা মেরে ঘুমন্ত, সে গাড়ির মধ্যে ঘুমন্ত মানুষকে সেটা আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, সেই শক্তি থেকে যদি আপনি হেলায় ফেলায় থাকেন, তাদেরকে যদি নির্বিঘ্নে জীবিত রেখে আপনি সামনের দিকে আগতে চান, তাহলে কিন্তু আগানো যাবে না, তাহলে এই প্রবলেমগুলো হবে। তাহলে এই এখন তথ্যটা হচ্ছে যে জ্বালাও পোড়াও যখন ঘটনা ঘটেছে তার কয়টা বিচার করা গেছে, সেটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। নিশ্চয়ই নিয়ন্ত্রণের জায়গা নিয়ে আসলে আইনশৃঙ্খলা বাহিনী কি ভাবছে এবং সামনের দিনগুলোতে আসলে নিয়ন্ত্রণের জায়গায় কতটা সক্রিয়ভাবে তারা দায়িত্ব পালন করবে সেই বিষয়গুলো আমরা নিশ্চয়ই কথা বলবো। আমি একটু দেশ সন্ধ্যায় একটা বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যায় নিচে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনার কাছে একটু আসি। ছাত্র আন্দোলন আহতদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, সাধারণ শিক্ষার্থীরা মামলা শিকার হলে তাও দেখবে, এমন কিন্তু ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষার্থীদের প্রতি সরকারের এত আন্তরিকতা, তারপরও শিক্ষাঙ্গনে শান্তি আসলে কবে ফিরবে?
যদিও শিক্ষামন্ত্রী আজকে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো এখনো পরিবেশ হয়নি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আসলে শান্তি ফেরা উচিত, কি বলবো? ধন্যবাদ আপনাকে। দেখেন এখানে ছাত্রদেরও, যারা ছাত্র নেতা আছে এখানে তাদেরও দায়িত্ব আছে। দেখেন এই ছাত্রনেতা যারা আছে তাদের 8 দফা বলেন 4 দফা, মূল দফাটা কিন্তু সলিউশন হয়ে গেছে। এখন এই আন্দোলনের এই জার্নিতে কিছু সমস্যা অ্যারাইজ করছে, এইগুলো তাদের সমস্যা। তা এই সমস্যাটা তো আর মূল সমস্যা না, এবং এই সমস্যাগুলো এরকম যে যারা নেতৃবৃন্দ আছে তাদেরও এই সলিউশনের দায়িত্ব আছে। যেমন ধরেন নিহতদের পরিবারের যদি সহযোগিতা করতে চায় তাহলে এই ছাত্র নেতৃবৃন্দর দরকার হবে। তারা প্রশাসন সরকারের সাথে যোগাযোগ করে এই জায়গাগুলো তাদের লিডারশিপে এনে সলিউশন করতে হবে। এখন ধরেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন, হলের প্রভোস্টের যে প্রশাসন বলেন, সেইখানে যদি তারা হলে উঠতে যায়, ওইখানে একটা খুব শান্তির পরিবেশ করতে চায়, তাহলে তারা এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ইউনিভার্সিটি প্রশাসনের সাথে এই নেতৃবৃন্দরা বসে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। কিছু কিছু দাবি আছে যেটা মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের সাথে দরকার হলে তাদের বসতে হবে। এই কাজগুলো এখন তাদের দায়িত্ব। তারা যদি এখন, তাদের উচিত যে আন্দোলনটা এই মুহূর্তে একটা স্টেটমেন্ট দিয়ে প্রত্যাহার করে তারা এই যে 8 দফার বাকি দফাগুলো আছে, এগুলো অনেকগুলো কয়েকটা হয়েও গেছে, বাকি যেগুলো আছে এটা গভর্নমেন্টের সাথে এনগেজমেন্টে যায় এই জায়গাগুলো দ্রুত সলিউশন করা, তাহলে পরিবেশটা হবে। তারা যে মানে প্রতিষ্ঠানে স্কুলে কলেজে ফিরে যেতে চায়, এই পরিবেশটা করার কিন্তু তাদেরও দায়িত্ব আছে। পাশাপাশি একটা জিনিস আমি বলবো যে দেখেন, এটা কেমন জানি আমার কাছে লাগছে যে শিক্ষকরাই হলো মা বাবার পরে ছাত্রদের খুব কাছের এবং মানে অভিভাবক। যদিও শিক্ষকরা একটা আন্দোলনে ছিল, এমন একটা পরিবেশ, এটা জাতীয় প্রেক্ষাপট, তাদের দাবি দেওয়া নিয়ে একটা প্রেক্ষাপট হলো, এই জায়গাটা শিক্ষকদের তাদের অবস্থানটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে স্পষ্ট না। তাদের উচিত ছিল তাদের আন্দোলন স্থগিত করে এই শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উচিত ছিল, কিংবা এখনও তারা তাদের আন্দোলন, এখন তারা যদি স্টুডেন্টরা যদি আন্দোলন প্রত্যাহার করে তাহলে তাদের প্রতিষ্ঠানে যেতে হবে, তারা আছে আন্দোলনে, তাহলে এই সলিউশন কে করবে? এই প্রেক্ষাপটে শিক্ষকরা তাদের আন্দোলনটা স্থগিত করা উচিত, করে এই ছাত্রদের সাথে যোগাযোগ করে তারা অভিভাবকসুলভ যে অ্যাটিটিউড নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হল প্রশাসন, এগুলোর সাথে বসে শিক্ষা মন্ত্রণালয় যে সমস্ত জায়গায় তাদের মানে প্রধানমন্ত্রীর যে নির্দেশনাগুলো আছে, তাদের 8 দফা আছে, এগুলো সলিউশন শিক্ষকদেরও আমি মনে করি দায়িত্ব নেওয়া উচিত। পাশাপাশি আমার কাছে মনে হয় যে আমাদের সব শ্রেণী পেশার মানুষ যারা, সবারই তো ঘরে শিক্ষার্থী আছে, সন্তান আছে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। অভিভাবকদেরও মনে হয় এখন একটা দায়িত্বের জায়গায় আসছে। স্টুডেন্টদের ধরেন আবেগ অনুভূতির ব্যাপার যদি কিছু থাকেও, কিন্তু স্পষ্ট হলো যে তাদের দাবি শেষ, সলিউশন হয়ে গেছে। এখন তাদের ফসল গড়ে ওঠানো উচিত, এই জন্য কলেজে স্কুলে ইউনিভার্সিটি যাওয়া উচিত। অভিভাবকদের যেটা দায়িত্ব, তারাও তাদের এই যে প্রেক্ষাপটটা তাদের সন্তানদেরকে বোঝানো উচিত, এবং তারা যাতে আন্দোলনটা প্রত্যাহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসে তাদেরও বলা উচিত। এবং আমার মনে হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অভিভাবক, তাদেরও এখন এটা একটা সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব আছে যে এটা বিভিন্ন মাধ্যমে তাদের প্রকাশ করা উচিত যে সবাই ঘরে ফেরা উচিত, এবং প্রতিষ্ঠানে স্কুল কলেজে চলে যাওয়া উচিত, ইউনিভার্সিটি যাওয়া উচিত, তাদের দাবি দেওয়া পূরণ হয়ে গেছে। এই জায়গাটায় আমার মনে হয় তাদেরও দায়িত্ব আছে। আর আমার কাছে মনে হয় যে এইবারের আন্দোলনটার যদি আমি সিনারিওটা আমি বলছিলাম, দেখেন এই যে তাদের টার্গেটটা দেখেন, টার্গেটটা উন্নয়নমূলক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের, এই ডিজিটাল স্মার্ট বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, মুক্তিযুদ্ধ স্বাধীনতার স্মৃতি যেগুলো আছে, এবং গণমাধ্যমের উপর, গণমাধ্যম কর্মী, গণমাধ্যমের প্রতিষ্ঠানের উপরে হামলা, তারপরে এই বিদ্যুতের উপরে হামলা, এই জায়গাগুলো সবগুলা কিন্তু এই পদ্মা সেতুর স্মৃতি, এইটার উপর হামলা, কিংবা ওই মেট্রো রেল, এই জায়গাগুলো আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং গর্বের জায়গা। এই জায়গাগুলো হামলা মানে এটা বোঝা যায় যে এইটা স্বাধীনতা বিরোধী যে চক্র, এই চক্রটার সাথে জামাত বিএনপি মিলে এই কাজটা করছে। এইখানে আমার মনে হয় যে তারা
যে ইন্ধনদাতা, তারা যে ফাইন্যান্স করছে, তারা যে নিজেরা পার্টিসিপেট করছে, কোমলমতি ছাত্রদের ভুল পথে তারা অনেক ক্ষেত্রে গাইডও করছে, সুতরাং এই জায়গাটায় এখনও তাদের ইন্ধন আছে কিনা এই জায়গাটা, কারণ মির্জা ফখরুল কিন্তু এখনও পদত্যাগের কথা বলতেছে, এখনও বিদেশের গণমাধ্যমগুলা গুজব ছড়াচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে। আমাদের দেশের আন্দোলন, অন্যান্য দেশে আন্দোলন হয়, এই দুবাইয়ের কথা তো জানেনই আপনারা। তো সুতরাং এই জায়গাটা গভর্নমেন্টের মেশিনারিজ, প্রশাসনে আমার ওইখানেও নজর দেওয়া উচিত। এখনো ষড়যন্ত্রকারীরা, ইন্ধনদাতারা, তারা এখনো লেগে আছে কিনা, যারা আন্দোলনকারী সমন্বয়ক আছে তাদের সাথে সরকারের দ্রুত এনগেজমেন্টে যাওয়া উচিত, যে তাদেরকে দরকার হলে আবার বুঝিয়ে তা প্রত্যাহার করে প্রতিষ্ঠানে ফিরে আসা। ধন্যবাদ। আমি একটু জনাব আবু জাফর সূর্য আপনার একটু বক্তব্য নিতে চাই, যে শিক্ষামন্ত্রী বললেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি, হয়তো খুলে দিবেন সময় মতো, বা খোলার পরিবেশ তৈরি হলে। শিক্ষাঙ্গনের এই যে অস্থিতিশীলতা আমরা লক্ষ্য করেছি, এবং আন্দোলনের দাবিগুলো পূরণ হয়ে গেছে, অনেক দাবি তাদের আরও যে বাকি দাবিগুলো ছিল সেগুলো অনেকাংশেই পূরণ হওয়ার পথে, যেটি অধ্যাপক ডক্টর এম এ আজিজ বললেন। আসলে এই অস্থিতিশীলতা থেকে কবে মুক্তি পাবো, কবে শান্তি ফিরবে শিক্ষাঙ্গনে? কবে শান্তি ফিরবে আপনাকে বলি, কিন্তু প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু বন্ধ। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলনটা শুরু করেছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে তো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু ছিল না। কিন্তু এখন এই প্রেক্ষিতে কিন্তু এগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু খোলা নাই। আপনাকে কিন্তু সরকারকে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানই খুলতে হবে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে তার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বা হলের থাকবার পরিবেশ, হলে যাতে ঠিকঠাক মতো উঠতে পারে, হলকেও তো রিপেয়ার করতে হবে, হলের মধ্যেও যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটাও তো ঠিকঠাক করতে হবে। এবং অধ্যাপক আজিজ সাহেব যে কথাটা বললেন, যে শিক্ষকরা, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছে, বিশ্ববিদ্যালয় খুলে দিলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলনের আছে সেইটার যে কী পরিস্থিতি তা তো আমরা জানি না, কারণ এই এত বড় ঘটনার মধ্য দিয়ে সেইটা কিন্তু তলিয়ে গেছে ওই আলোচনাটা, যে শিক্ষকরা যে আন্দোলন করছিল, শিক্ষকদের আন্দোলনের পরিস্থিতি বা কোন জায়গায় রয়েছে, এবং সেই শিক্ষকরা যদি হল খুলে দিতে হয়, হলে তো প্রভোস্ট আছে, হাউস টিউটরগুলো রয়েছে, তারা কোথায় আছে, তারা কি কর্মে আছে কিনা, তাদের সাথেও তো আলোচনার বিষয় রয়েছে। একপক্ষীয় শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত থেকেই কিন্তু আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবেন না। এখানে যেমন প্রাথমিক বিদ্যালয় খুলবার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রয়েছে, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রয়েছে, কিংবা বিশ্ববিদ্যালয়গুলোর যে আলাদা প্রশাসন রয়েছে, কোথাও না কোথাও সরকারকে কিন্তু একটা সমন্বয় করেই কিন্তু আগাতে হবে, সমন্বয় ছাড়া কিন্তু আগানো যাবে না। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি খুব সহজ করে বলি, দর্শক যদি খুব সহজে করে বলে, আমার পাশে একজন ডাক্তার রয়েছেন, সেটা হচ্ছে যদি আপনার শরীরে জ্বর আসে, আগে জ্বরটা যদি ছেড়ে যায়, জ্বরের পরে কিন্তু শরীরটা একটু দুর্বল লাগে, খেতে ইচ্ছা হয় না, রুচি হয় না, বমি বমি ভাব হয়, এটা কিন্তু আস্তে আস্তে সেরে যায়। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল দাবিটা ছিল যাদের কোটাটা পুনর্বিন্যাস সংস্কার, সেটা যেহেতু হয়ে গেছে, এখন যে 9 দফা বলেন, 4 দফা বলেন বা 8 দফা বলেন, এই জাতিগুলো শরীর দুর্বলের মতো করে একটা ঘটনা, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তার জন্য তাকে ভালো খাবার খেতে হবে, যে শরীর দুর্বল হয় তাহলে তাকে একটু ভালো ঘুমাতে হবে তাকে সুস্থ করবার জন্য, কিন্তু জ্বরটা কিন্তু সেরে গেছে, মানে কোটার যে দাবিটা ছিল সেই দাবিটা কিন্তু এখন মিটে গেছে। এটা নিয়ে কিন্তু সামনে যেটা দিয়ে কিছু জনপ্রিয়তা তারা পেয়েছিল সেটা কিন্তু আর নাই। আর যে দাবিগুলো শিক্ষার্থীরা সামনে তুলে ধরেছে, কিছু কিছু দাবি এত বেশি রাজনৈতিক বা একপেশে, সেটা কিন্তু যেমন অধ্যাপক ডাক্তার আজিজ যে কথাটা বললেন, যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যে বলছেন, মির্জা ফখরুল সাহেবের জন্য আমারও জানবার ইচ্ছা একজন সাংবাদিক হিসাবে, যে আপনারা ছাত্রদের এই সঠিক বা যৌক্তিক আন্দোলনের সমর্থন দিলেন, কিন্তু এই মধ্যে দিয়ে যে জ্বালাও পোড়াও হলো তার জন্য তো নিন্দা জানালেন না। আপনারা তো এই রাষ্ট্রেই রাজনীতি করেন, এই রাষ্ট্রের কল্যাণের জন্যই রাজনীতি করেন, যদি বিশ্বাস করতে চাই বিএনপির এই লোকটাকে, তাহলে এই দেশের সম্পদ যে নষ্ট হলো, বিটিভিতে আগুন দেওয়া হলো, কিংবা সে হাসপাতালে ভাঙচুর করা হলো, মেট্রো রেলে আগুন দেওয়া হলো, তার জন্য কি আপনি নিন্দা জানাবেন না? কারণ শিক্ষার্থীরা তো বলেছেই এটার সাথে যুক্ত নয়। তাহলে আপনি যেমন আমাকে প্রথম কথা বলবার সুযোগ দিয়েছিলেন, তখন বলেছি যখন শিক্ষার্থীরাই জ্বালাও পোড়াও করে নাই, ভাঙচুরটা করে নাই, নৈরাজ্য করে নাই, নাশকতা করে না, তাহলে কারা করেছে? ফেরেশতারা তো আর করেনি, জিন পরিত করে নাই। তাহলে রাষ্ট্রের যে ক্ষতি হলো তার জন্য যখন আপনি নিন্দা করবেন না, আবার পদত্যাগের কথা বলবেন, তাহলে বুঝতে হবে এর নেপথ্যে
তাদেরও অংশগ্রহণ অনেকটা রয়েছে। নিশ্চয়ই আমরা স্বস্তি ফিরছে দেশে, এই শিরোনামে আমরা আরো কথা বলবো, আরো বিস্তারিত বিশ্লেষণ আমরা শুনবো নিশ্চয়ই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরো একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। বড় স্বাগত দেশ সন্ধ্যা। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। অধ্যাপক ডক্টর এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই, আপনার শেষ বক্তব্য জানতে চাই। আসলে এই যে পুলিশের যে আপনি নিজেও বলেছেন যে প্রস্তুতির অভাব ছিল, বা এই যেই অরাজকতা চললো আসলে ছাত্র আন্দোলনের উপর ভর করে যারাই করলো, যেসব দুষ্কৃতিকারীরা করলো, সেই ক্ষত আমাদেরকে আরো অনেক দিন বহন করতে হবে। এইসব নিয়ন্ত্রণে বা ভবিষ্যতেও যেন এই ধরনের কোনো কিছু না ঘটে, সেই ক্ষেত্রে আসলে প্রস্তুতি কতটা দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বা দেখেন এখানে একটা দুইটা ব্যাপার। একটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, সতর্কতা, কি ব্যবস্থা নেবে, এটা একটা। আরেকটা রাজনৈতিক দিক আছে, যে এই ঘটনা কেন ঘটলো, এটার নেপথ্যে কারা। যে সূর্য ভাই ঠিকই বলছে যে ওনার অঙ্কের মতো প্রমাণ যে মির্জা ফখরুল সাহেব ডিক্লেয়ার দিছে, সমর্থন দিছে, যে এই আন্দোলনের সাথে আছে এবং সরকার পতনের কথা বলছে। ছাত্ররা বলছে যে এই সহিংসতার সাথে তাদের সে নাই। এই এই রায় হওয়ার আগ পর্যন্ত কিংবা এখন পর্যন্ত মির্জা ফখরুল সাহেব একবারও আমরা বলতে শুনি নাই, একটা রাজনৈতিক দলের নেতা যার দল 3 বার ক্ষমতায় ছিল, যে এই যে দেশের সহিংসতা, এই রাষ্ট্রের এরকম স্থাপনাগুলো, এটা তো বিএনপিরও সম্পদ না, আওয়ামী লীগের সম্পদ না, এটা তো রাষ্ট্রের সম্পদ, এগুলো ধ্বংস হলো, একটা কথা বলে নেয়। কীরকম রাজনীতিবিদ, একটা দলের মহাসচিব, সে এই ব্যাপারে কোনো কথা বললো না, তার মানে এই কাজটা সাথে তারা জড়িত আছে, প্রমাণ হয়েছে। এখন আপনি যেটা বললেন ভবিষ্যতে কি করতে হবে, এটা প্রশাসন না, রাজনৈতিকভাবে এই জায়গাটাও দেখতে হবে। এই দলের একটা দলের মহাসচিব সে ডিক্লেয়ার করছে এবং তার কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে যে এই সহিংসতার সাথে সে তার দল জড়িত কিংবা তার সাথে অনুসারে কিছু জড়িত আছে। এই জায়গাটার কিন্তু বিচার হইতে হবে। শুধু আইন শৃঙ্খলা বাহিনী এই যারা করছে এটার বিচার করলে হবে না, তাদের বিচার করতে হবে। তাহলেই ভবিষ্যতে এইরকম ইন্ধনদাতা রাজনীতিবিদরা এরকম ধ্বংসাত্মক কাজ করার সাহস পাবে না। সুতরাং এই জায়গাটা খুব স্পষ্ট হইতে হবে। আর পাশাপাশি আমি বলবো যে এই যে জেলখানার যে ঘটনা নরসিংদী, এই জেলখানার থেকে যে 826 জন বেড়ে গেল, জঙ্গি আনসারুল্লাহ টিমের সদস্য 7 জন সহ 2 জন নারী জেএমবি সদস্য বেড়ে গেল, এইটার সাথে, এবং তারা এই অস্ত্র নিয়ে কিন্তু 3.5 ঘন্টা পুলিশের সাথে ফাইটও করছে। সুতরাং এই জায়গাটা বুঝতে হবে যে এইখানে ভালো করে আপনার যেটা বলছেন তদন্তের ব্যাপার আছে, মেশিনারিজের, গভর্নমেন্ট মেশিনারিজের, এদের সাথে তাদের যোগাযোগ কিভাবে, এদের সাথে জঙ্গি যোগাযোগ, এরা বেরিয়ে তাদের কি কর্মপন্থা ছিল, কি করতো, তারা তো অন্য একটা স্বপ্ন নিয়েই নামছিল যে গণ-অভ্যুত্থান হবে, এই সেই হবে। সুতরাং এই জায়গাটায় এটার কানেক্টিভিটিটা বের করতে হবে, কানেকশনটা বের করতে হবে, সেখানে শক্তভাবে এটা হ্যান্ডেলিং করতে হবে। আমার কাছে মনে হয়, শেষ কথা কি বলবেন, আমার কাছে মনে হয় এখন আতঙ্ক কাটিয়ে স্বস্তি ফিরছে, এখন সরকার সব ধরনের মেজার নিচ্ছে স্বস্তি ফেরানোর জন্য, মানে জনগণকে আশ্বস্ত করছে, ছাত্রদের দাবি মেনে নিয়েছে। এখন আমার মনে হয় ছাত্রদের দায়িত্ব, একটু আগে আমি যা বললাম, তারা আন্দোলন প্রত্যাহার করে তারা এই যে অন্য সাধ্যবা আছে এগুলা পূরণের জন্য সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাথে বসা উচিত। এবং এই অভিভাবক যারা আছে তারাও তাদের সন্তানদের বলা উচিত যে তোমরা ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নয়। এবং শিক্ষকদের আমি আবারও জানাবো যে শিক্ষকরা যারা আন্দোলনে আছে তারা আন্দোলনটা আল্লাহর রাস্তায় স্থগিত করে আপনারা আহ্বান জানান শিক্ষার্থীরা, এবং এই যারা সমন্বয়কারী আছে আন্দোলন, তাদের সাথে আপনারা বসেন, এসে গভর্নমেন্টের সেই ডিক্লেয়ার অনুযায়ী আপনারা তাদের সাথে বসে একটা শান্তিপূর্ণ পরিবেশ করেন। তারা হল, বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ প্রশাসনে যারা, তারা যাতে নির্বিঘ্নে যেতে পারে এবং আস্থার জায়গাটা ক্রিয়েট করার একটা ভালো দায়িত্ব পালন করতে পারে শিক্ষকরা মাঝখানে। সুতরাং তারা দ্রুত আসা উচিত। এবং পাশাপাশি এই যে গুজব, আন্তর্জাতিক পর্যায়ে যে গুজবগুলো এখনও হচ্ছে বিভিন্নভাবে, এই জায়গাটায় আমার মনে হয় যে কূটনীতিক এর মাধ্যমে বিভিন্ন দেশে এই জায়গাগুলো গুজব যেগুলো হচ্ছে এইগুলো যাতে প্রিভেন্ট করা যায় সেই ব্যবস্থাটাও করা উচিত। তাহলে মনে হয় একটা স্বস্তির জায়গা ফিরে আসবে। আপনার বক্তব্য দিয়ে শেষ করতে চাই, স্বাভাবিকতায় আমরা কবে ফিরছি, যদিও চিরচেনা রূপে আমরা আস্তে আস্তে ফিরতে শুরু করেছে রাজধানী, বিভিন্ন শহর। এমনি এই শব্দটা আসলে একটু মানে নিশ্চিত করে বলা যাবে না কবে ফিরছে জীবন, আপনাকে বলছেন, কিন্তু স্বাভাবিকের পথে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল
এটা আমাদেরকে কিন্তু মানতে হবে। এবং সেই অস্বাভাবিক পরিস্থিতিটা তৈরি করেছিল কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের যৌক্তিক যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল যেরকম বাংলাদেশ আক্রান্ত হয়েছিল, কথাটা আমি যে সরাসরিভাবে বলি যে বাংলাদেশটা আক্রান্ত হয়েছিল। বাংলাদেশটা আক্রান্ত হয়েছিল তা কীভাবে বুঝবেন? যারা বাংলাদেশকে বিশ্বাস করে না তারা কিন্তু আইন আদালতে বিশ্বাস করে না। বাংলাদেশের প্রধান বিচারপতি যখন শিক্ষার্থীদের বলেছে যে আপনারা আস্থায় রাখেন, ক্লাসে ফিরে যান, আদালত আপনাদের, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রতিও যখন আস্থায় আপনি রাখতে পারেন না, অবিশ্বাসে থাকেন, তাহলে যে যারা মহান মুক্তিযুদ্ধকে বা ৭১কে অবিশ্বাস করেছে, বাংলাদেশকে যারা অবিশ্বাস করে, তাদের মাধ্যমে অনেক কিছু করাই সম্ভব। নতুবা এই শিক্ষার্থীর আন্দোলনের সাথে আপনি মেট্রো রেল ভেঙে দেবেন, কিংবা শিক্ষার্থীর আন্দোলনের সাথে নরসিংদী, যেমন আজিজ ভাই বলতেছিল, নরসিংদী জেলখানা আপনি ভেঙে জঙ্গি নিয়ে যাবেন, খেয়াল করবেন, জঙ্গি নিয়ে যাবেন, অস্ত্র লুট করে নিয়ে যাবেন। শিক্ষার্থীরা কি এই অস্ত্র দিয়ে কি তাদের বৈষম্য বিরোধ করবে? তাহলে এর মধ্যে যারা যুক্ত ছিল, যারা এখনো গণমাধ্যমে কিন্তু বেরিয়ে আসছে যে শিবিরের কিছু লোকজন, তাদের ভয়েস পাওয়া গেছে, তাদের SMS-টাও গণমাধ্যমে প্রকাশ হয়েছে, যারা কিভাবে কিভাবে অ্যাটাক করতে বলেছে, সেই সবগুলো আপনি খুঁজে বের করতে হবে। এবং বের করার মধ্য দিয়ে আপনি কিন্তু একাধারে আপনি ওই বিষয়গুলোর রাখতে হবে, প্রশাসনিক ব্যবস্থাও নিতে হবে, আইনগত ব্যবস্থাও নিতে হবে। আর আস্তে আস্তে যে স্বাভাবিকের পথে দেশ চলছে, যারা এই আন্দোলনটা যুক্ত করছে তাদেরকে এটা বোঝাতে হবে যে আপনাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে একটি অপশক্তি, যারা রাষ্ট্রের যে সরকার যে পরিবর্তন করবার চেষ্টা করছিল, রাষ্ট্রের ক্ষতি করছিল জ্বালাও প্রয়োগ করে, সেটা ছাত্রদের সাথে যায় না। ছাত্রদেরকে এটা যদি বোঝানো দেয় তাহলে দ্রুতই আমরা স্বাভাবিকের পথে ফিরতে পারি। অসংখ্য ধন্যবাদ জনাব আবু জাফর সূর্য, অধ্যাপক ডক্টর এম এ আজিজ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।